আজ শুনে নেওয়া যাক প্রেমেন্দ্র মিত্রের ভূতেরা বড় মিথ্যু। ঠিক ধরেছেন, সেই ভূত শিকারী মেজকর্তার গল্প শুরু করছি। ভূতেরা বড় মিথ্যু না, কথাটা আমার নয়। এই শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে দমদম এয়ারপোর্টের দিকে যাবার মুখে বেশ খালি হয়ে আসা বাসের একটা বেঞ্চিতে পড়ে থাকা বেওয়ারিশ একটা পুঁটলিতে ছেঁড়া খোঁড়া একটা খেরো খাতা পেয়ে মালিকের নাম ঠিকানা তাতে খুঁজে পেলে ফিরিয়ে দেবার আশ্বাস দিয়ে সেটা নিয়ে এসেছিলাম। সেই একমে বা দ্বিতীয়ম ভূত শিকারী দুর্গেয় পরিচয় সেই মেজকর্তাও এ কথা বলেননি। এ মন্তব্যটি হলো মুন্সি মুলুক চাঁদের মেজকর্তার খেরো খাতা ঘাঁটতে ঘাঁটতে যার খোঁজ পেয়েছি। মুন্সি মুলুকচাঁদ মেজকর্তাকে বেশ একটু টিটকিরি দিয়েই বলেছিলেন, যাদের পিছনে ছুটে ছুটে মাথার অর্ধেক চুল ঝরিয়ে ফেললেন, এত দিনেও তাদের একটু চিনলেন না। বড়া আফসোস কি বাত করতা মশাই, আপনার জন্য বড়া দুঃখ হয়। আপনি এখনো জানেন না যে একদম 16 আনা সচ্চা আদমিও ও পারে গেলে জবান ঝুঠা হয়ে যায়। সব ভুল ভাল যা মন চায় কিসা শুনিয়ে দেয় আপনাদের। দেবে নাই বা কেন? লোক যেরকম জ্বালাতন আপনারা করেন, তাতে আপনাদের নিয়ে থোড়া সা রসিকতা করে শোধ নিতে চাওয়া তাদের খুব অন্যায় কি। এ ধরুন, আপনাদের কি ও নয়া যন্তর है ना, কি ও পেলেঞ্চিট না পেলাঞ্চি কি নাম, কাঠের একটা পাত্তার তলায় 3টে চাকা বসানো, যেখানে সেখানে যখন তখন একটু সুবিধা আর সময় পেলেই আপনারা কজনে মিলে টেবিলের উপর ও পেলাঞ্চি নিয়ে বসে যান। আপনারা কজনে ওই কাঠের পান পাতার উপর হাত রেখে চোখ বুজে বসে যারা ও পারে গিয়েছে তাদের কথা ভাবেন, আর তাতেই মনে করেন ও পারের ওরা চুম্বকের টানে লোহার মতো ওই পেলাঞ্চিতে ভর করে তা চালায়। তা ঠিক হ্যাঁ, কিন্তু কেন আসে জানেন? আসে কখনো কখনো আপনাদের বুদ্ধি শুদ্ধির দৌড় দেখে আপনাদের নিয়ে থোড়া মজা করতে। যেমন 2-4টে অজানা খবর আপনাদের মনের লুকোনো পাতা থেকেই পড়ে নিয়ে আচমকা জানিয়ে তাক লাগান। তাক লাগাবার পর ওই পান पत्ता পেলাঞ্চি নাড়িয়ে যা লেখে उसमें ही আপনারা ভয়ে ভক্তি বিশ্বাসে গদগদ। সো जो हो सो हो, আপনার মতো পাক্কা জহুরি ওদের কথা শুনে মন ভুলটা করলেন। আহা, যার তার তো নয়, বলেছিলেন মেজকর্তা। কথা শুনছি তো খোদ লালা রাজা রামের। লালা রাজা রামের, হেসেছিলেন মুন্সি মুলুকচাঁদ। হেসে তিনি কি বলেছিলেন আর তার জবাবে কি বলেছিলেন মেজকর্তা, কথাটা উঠেছিল কি থেকে আর কোথায়, কেনই বা এমন সব কথা হয়েছিল, তা স্বয়ং মেজকর্তার কাছ থেকে তার নিজের জবানিতে শোনাই নিশ্চয় ভালো। মেজকর্তা লিখছেন খেরোর খাতায়, আশা তো দূরের কথা, যা ভাবতে পর্যন্ত পারিনি তাই এবার সত্যি ঘটেছে, একেবারে অবাক করে দিয়ে। কিন্তু অবাকই বা হই কেন, একটু ভেবে দেখলেই তো বুঝতে পারি। যা সোজা আর হিসেব মাফিক তার চেয়ে উল্টোটা দুনিয়ায় বড় কম ঘটে না। এই যেমন মাছ ধরার বেলায় হামেশা দেখি বেশ করে আগে থাকতে চার ফেলে নিখুঁত সাজ সরঞ্জাম নিয়ে, একেবারে সেরা ছিপ টিপ নিয়ে আর সবচেয়ে সরেস টোপ ফেলে যেখানে বসি সেখানে এ বেলা ও বেলা ঘন্টার পর ঘন্টা ফাতনার ধ্যানই সার হয়।
আর তাইতেই বদ মেজাজ নিয়ে ফিরে যেতে যেতে বেয়ারা কোনো আঘাটায় হাত হেলায় ফেলায় টোপ গাঁথা বড়শিটা একবার ছুঁড়ে দিয়েছি কি ব্যাস, চোখের পাতা না পড়তে পড়তে চোঁ চোঁ কিসের টানে জলের তলায় ফাতনা উধাও হওয়ার সঙ্গে সুতো ছাড়ার বেগে হুইলের গোঙানি যেন আর থামতেই চায় না। ভাগ্য আর একটু ভালো হলে সেই দফাতেই শেষ পর্যন্ত হয়তো আধমনি একটি মাছের রাজাকে কাটা কলা গাছের ভেলায় চড়ে জল থেকে শেষ পর্যন্ত তুলে আনতে হতে পারে। এই যাত্রায় আমার যা হয়েছে তা ঠিক ওই, আমার সেই চিরকেলে নেশার তাগিদে নয়, স্রেফ একটু বিদেশ ঘোরাফেরা আর সেই সঙ্গে তীর্থধর্ম হয় তা সারবার জন্য কিছুদিনের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। সময়টা মোটে ভালো নয় বলে অনেকেই একটু বাধা দিতে চেয়েছিল, কিন্তু আমি তো ডাঙার পথ মারাচ্ছি না বললেই হয়। আমার নিজের ফরমাস দিয়ে বানানো বজরা, মাঝি মাল্লাও সব আমার পুরনো পাকা লোক, যেখানে যাবার জলে জলেই যাব তাদের নিয়ে। ছোটখাটো তো আর নয়, প্রায় অকুল নদী। এপারে কিছু ঝঞ্ঝাট ঝামেলা দেখলে ওপারে গিয়ে ভিড়লেই হলো। সুতরাং আমার ভাবনাটা কিসের? তা সেরকম ভয় ভাবনার কিছুই হয়নি এ পর্যন্ত। হেসে খেলে ভেসে ভেসে অমন দুটো মুল্লুক তো পার হয়ে এলাম। তার মধ্যে কখনো সখনো রাত বিরেতে গুড়ুম গাড়ামের মতো আওয়াজ যা শুনেছি, তা মেঘের ডাক যে নয় তা কে বলতে পারে। ও সব কিছুর বদলে যা হলো তা এই, কৃষ্ণপক্ষের নবমী দশমী রাত তখন প্রথম প্রহর পার হয়েছে। মেঘে ঢাকা আকাশ যেমন অন্ধকার তেমনই অন্ধকার নদীর জল। স্রোত আর হাওয়ার সুবিধে নিতে যে পাড় ঘেঁষে বজরা যাচ্ছে সেখানকার সব কিছুও যেন গাঢ় কালির পোঁচ লাগানো। এরই মধ্যে হঠাৎ চমকে উঠে বড় মাঝিকে ব্যস্ত হয়ে ডাকলাম, দেওলাল, দেওলাল, দেখতে পেয়েছো বা শুনতে পাচ্ছ কিছু? দেওলাল তখন আমার পাশেই এসে দাঁড়িয়েছে, একটু যেন দ্বিধা করে বলল, হ্যাঁ সরকার। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? একটু ধমকের সুরেই আমি বললাম, বজরা রোখো, লাগাও ওই ঘাটে। কিন্তু সরকার, দেওলাল আমার ধমক খেয়েও সামান্য একটু আপত্তি করে, দিনকাল বড় খারাপ, একেবারে অজানা ঘাটে এমন করে বজরা ভেড়ানো কি। তাকে কথাটা শেষ করতে না দিয়েই আবার আমি ধমকে উঠলাম, আহ, দিনকাল খারাপ তো কি, অজানা ঘাটে ওই একটা মানুষ আমাদের বজরা সমেত এতগুলো মানুষকে খেয়ে ফেলবে? মানুষটা আমার নাম ধরে ডাকছে, শুনতে পেয়েছো? এমন অসম্ভব জায়গায় ওই নাম ধরে ডাকাটা যত তাজ্জবি করুক, তা শোনার পর বজরা না থামিয়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। যেখানে মানুষটাকে দেখেছি, বজরা এতক্ষণে স্রোতের টানে তা ছাড়িয়ে অনেকটা পথ এগিয়ে এসেছে। সেখান থেকে বজরা ঘুরিয়ে যথাস্থানে লাগাবার হুকুম দিয়ে দেওলাল আমার কাছে ফিরে আসবার পর তাকে বললাম, যাও, আমার কামরা থেকে বন্দুকটা বরং নিয়ে এসো। দেওলাল বন্দুক আনতে গেল না। আনলে বজরা ঘাটে লাগাবার পর রীতিমতো লজ্জাতেই পড়তাম। কারণ এমন একটা অসম্ভব জায়গা থেকে এমন অবিশ্বাস্যভাবে যে আমায় ডেকেছে সে আর কেউ নয়, লালা রাজারাম। তার সঙ্গে এই পথে দেখা হওয়ার ব্যবস্থা খত লিখে আগে থাকতেই আমাদের ঠিক হয়ে আছে। তা থাকলেও লালা রাজারামের এমন জায়গায় এ সময়ে এসে দাঁড়িয়ে
আমার বজরা থামাবার জন্য ডাক দেওয়াটা অবশ্য একেবারে অদ্ভুত কল্পনাতীত ব্যাপার। সেটা কেমন করে সম্ভব হলো? বজরা পাড়ে লাগাবার পর তা থেকে বেশ কষ্ট করেই সেই আঘাটায় নেমে সেই কথাই রাজারামকে জিজ্ঞাসা করলাম। বললাম, এই এখানে এমন করে দাঁড়িয়ে কেন লালাজি? তোমার তো আমার সঙ্গে কাল সকালে দিলদারনগর ছাড়িয়ে সেই জামানিয়ার ঘাটে দেখা করবার কথা। হুম, সেখানে কাল সকালে থাকতে পারবো না বলি তোমার যাবার পথে তোমায় ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি, জানালো লালাজি। তার এ জবাবে বিস্ময়টা বাড়লো বই কমলো না। বেশ একটু হতভম্ব হয়েই তাই বললাম, কি বলছো লালাজি? অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছি না, কিন্তু এই জায়গাটা তো চৌসা বলেই মনে হচ্ছে। এখান থেকে নদী দিয়ে জামানিয়া যেতে 50 মাইলের কম নয়। এই এতখানি রাস্তার মধ্যে ঠিক কোথায় দাঁড়ালে আমার বজরা ডেকে থামাতে পারবে তুমি, তা তুমি কি করে ঠিক করলে? হুম, বুদ্ধু নয় বলেই ঠিক করতে পারলাম, জবাব দিয়ে লালাজি বেশ সোজাভাবেই রহস্যটা পরিষ্কার করে দিল। লালাজি এই অঞ্চলের পয়লা নম্বর কারবারি, এখানকার নদীর হাড় হদ্দ তার জানা। তাই এ পথে পূব থেকে পশ্চিমে যেতে ছোট বড় সব নৌকোকে স্রোতের প্যাঁচে এই জায়গাটিতে নদীর দক্ষিণ পাড় ঘেঁষে যেতে হবে জেনেই লালাজি এইখানে দাঁড়িয়েছিল আমার অপেক্ষায়। লালাজির এই ব্যাখ্যার পরও একটা দুটো প্রশ্ন মনে জেগেছিল, কিন্তু তা আর না তুলে বললাম, যাক, দেখা যখন হয়ে গেছে তখন বজরায় ওঠো এসে, যেখানে যেতে চাও যেতে যেতে তোমার ব্যাপারটা সব শুনি। কিন্তু বজরায় উঠতে রাজি হলো না লালাজি। বললে, না, আমি বজরায় উঠবো না। তুমি বজরা এখানে মাঝিদের জিম্মায় বেঁধে রেখে আমার সঙ্গে এসো। তোমার সঙ্গে যাব? এবার সত্যি একটু অস্বস্তির সঙ্গে বললাম, এখানে এই আঘাটায় নেমে কোথায় যাব তোমার সঙ্গে? আর যাবই বা কেন? যেতে যেতেই সব বলছি, এসো। বলে লালাজি অন্ধকারে আঘাটায় পাড় বেয়ে ওপরে উঠতে লাগলো। লালাজির আবদারটা অত্যন্ত বেয়াড়া হলেও অগ্রাহ্য করতে পারলাম না। লালা রাজারাম এই দিকের এই সমস্ত তল্লাটের মস্ত বড় নামী লোক। শুধু অগাধ ধনী শেঠই নয়, সে মস্ত বড় দাতা। সারা দেশময় সব বড় বড় শহর আর তীর্থস্থানে কত ধর্মশালা যে সে বসিয়েছে তার ঠিক নেই। বাংলাদেশে ভাগীরথীর ধারের সব তীর্থস্থানে এমনই কিছু ধর্মশালা বসাবার ব্যবস্থা করবার সময় তার সঙ্গে আমার আলাপটা দোস্তিতে দাঁড়িয়ে যায়। এরকম একটা সাচ্চা মানুষ আমি খুব কম দেখেছি বলে সাক্ষাৎ দেখাশোনা না হলেও চিঠিপত্রে সে দোস্তিটা আমি ফিকে হয়ে যেতে দিইনি। যতই বেয়াড়া আজগুবি মনে হোক, এই রাত্রে তার ফরমাস শুনে তার সঙ্গে তাই না গিয়ে পারলাম না। সঙ্গে যেতে যেতে তার কাছে যা শুনলাম তা খুব দুঃখের হলেও একেবারে অভাবিত কিছু নয়। এ অঞ্চলে এখন দারুণ গন্ডগোল। কুনওয়ারা সিং আর কাছে জগদীশপুরে কোম্পানির গোরা পল্টনের কাছে হেরে গেছে। তার সঙ্গে যোগ ছিল বলে কোম্পানির ফৌজ রাজারামের জামানিয়ার কুঠির ওপর চড়াও হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। সেখানে আর তার থাকবার উপায় নেই বলেই লালা রাজারাম আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। ও, কিন্তু কি দরকার ছিল অত বড় বিপদের পর তোমার এত কষ্ট করে আমার জন্য এখানে এসে দাঁড়াবার? আমি সত্যি আশ্চর্য হয়েই বললাম, আমার তো কোনো সত্যি দরকার নেই। এই পথে যাচ্ছিলাম বলে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
বাহ! লালাজি আমার কথায় যেন দুঃখ পেয়ে বলল, আমি কথা দিয়েছিলাম না যে তোমার সঙ্গে দেখা করব? আমার কথার কোনো দাম নেই? লালাজির নরম জায়গাটায় ঘা লাগাবার ভয়ে কথাটা ওইখানেই চাপা দিয়ে এতক্ষণের সত্যিকার যা নিয়ে উৎকণ্ঠা সেই প্রশ্নটাই করলাম। লালাজি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কারণ শুধু আঘাটা দিয়ে উঠে নয়, অন্ধকারে আদার পাদার বন জঙ্গল আর ছড়ানো ইট পাথরের পোড়ো জমির ভেতর দিয়ে হোঁচট খেতে খেতে যেভাবে এতক্ষণ এসেছি, তাতে এই প্রশ্নটাই আগে করবার কথা। রাজারামের কথায় বাধা দিতে চাইনি বলেই এতক্ষণ চুপ করেছিলাম। প্রশ্নটা শুনে লালাজি মনে হলো যেন একটু ঠাট্টার সুরে আমার কথাটাই আবার আউড়ে বলল, "হুম, কোথায় যাচ্ছি এখনই দেখতে পাবে।" তা সত্যিই পেলাম। অন্ধকারের মধ্যে হঠাৎ যেন সামনে একটা কালো পাহাড় খাড়া হয়ে উঠেছে মনে হলো। পাহাড় নয়, বিরাট এক সাবেকি মঞ্জিল। এখন অবশ্য প্রায় ধ্বংসস্তূপ হতে চলেছে। তারই ভেতর এ ঘর ও ঘর, এ গলি সে গলি দিয়ে এ কোথায় নিয়ে যাচ্ছে লালাজি? লালাজি অবশ্য যেতে যেতেই সে কথা আমায় জানিয়েছে। কোম্পানির সে এখন বিষ নজরে পড়েছে। কুনওয়ারা সিং এর হারের পর কোম্পানির ফৌজ আর চরেরা সিংজির সঙ্গে বিন্দুমাত্র সংস্রব যাদের ছিল, নির্মম হয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে। লালা রাজারাম তাদের কাছে পয়লা নম্বর দুশমন। লালাজিকে তাই এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। কোম্পানির হাতে ধরা পড়লেও সোনা দানা হিরে জহরত নিয়ে তার বিপুল সম্পত্তি যাতে তাদের হাতে না পড়ে, তাই লালাজি অনেক খুঁজে খুঁজে এই পুরনো মঞ্জিলের ধ্বংসস্তূপটা বার করে তার একটা গোপন কামরায় সেগুলো লুকিয়ে রাখবার ব্যবস্থা করেছে। নিজের ভাগ্যদোষে ধরা পড়লে বা মারা গেলেও এই বিপুল ঐশ্বর্য যাতে বেপাত্তা না হয়ে গিয়ে তার বিশ্বাসী ভালো একজনের কাজে লাগে, তাই সে আমাকে সেই গুপ্ত কামরাটা দেখিয়ে রাখবার জন্য এনেছে। তা এনেছে ভালোই করেছে, কিন্তু সে কামরা আমায় দেখাবে কখন? ঘরের পর ঘর, গলির পর গলি, সিঁড়ি দিয়ে ওঠা আর নামা, এই করতে করতে সব জায়গাটা আমার কাছে গোলক ধাঁধার চেয়েও জটিল মনে হচ্ছে যে। রাজারাম নিজে সে কামরা আবার চিনতে পারবে তো? সে প্রশ্নের যা জবাব পেলাম তা কল্পনাতীত। একটা বেশ লম্বা আবছা অন্ধকার ঘুলঘুলি দিয়ে আমায় নিয়ে যেতে যেতে লালাজি হঠাৎ আমার দিকে ফিরে দাঁড়িয়ে কিরকম বিশ্রী অদ্ভুতভাবে হেসে বলল, এইখানটায় এইখানটায় আমি নিজেই তারপর হারিয়ে গেছি। এই কথা কটা উচ্চারণের পরেই সামনে থেকে সে এক নিমেষে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। লালাজি, লালাজি! আমি চিৎকার করে উঠলাম। তার জবাবে প্রথমে একটা বিকট হাসি সমস্ত বাড়িটার ভেতর দিয়ে যেন ঝোড়ো হাওয়ার মতো বয়ে গেল। তারপরই লালাজির বিদ্রূপে বাঁকা গলা, খোঁজো খোঁজো বাবুজি, সোনা চাঁদি হীরা জহরত বহুত লালচ তোমার দিলের মধ্যে, কেমন? খোঁজো খোঁজো তাহলে জান দিয়ে। আর কিছু না পারো সেই লুকোনো কামরায় হীরা জহরতের ওপর, তোমার হাড্ডিগুলো হয়তো সাজানো থাকতে পারবে। লালাজি, লালাজি! আমি প্রায় কোকিয়ে চিৎকার করে বললাম, এসব তুমি কি বলছো? তুমি এ পারের বদলে ও পারেই যদি গিয়ে থাকো, তাহলেও আমার সঙ্গে বেইমানি কি তোমার সাজে? তোমার লুকোনো দৌলতখানা আমি দেখতে চাই না লালাজি। তুমি শুধু আমায় এই গোলকধাঁধা থেকে বার হবার হদিশ বাতলে দাও,
বাতলে দাও লালাজি। উত্তরে আবার সেই নিষ্ঠুর হাসি। পাগলের মতো এ ঘর থেকে ও ঘর, এ গলি থেকে অন্য গলি, তারপর ছুটে বেড়াতে লাগলাম। দেওয়ালে চৌকাঠে ঠোকা লেগে লেগে হাত পা মাথা ক্ষতবিক্ষত হয়ে গেল। তবু বার হবার রাস্তা পেলাম না। সত্যি শেষ পর্যন্ত তা পাবো না নাকি? এই অজানা ধ্বংসস্তূপের মধ্যে আমার কঙ্কাল চিরকালের মতো লুপ্ত হয়ে থাকবে নাকি? অস্থির উৎকণ্ঠায় আর একবার ছুটে বার হবার চেষ্টা করতেই আলোটা দেখতে পেলাম। আলো! তার মানে তো নিশ্চয় মুক্তির উপায়। সেই আলোর রেখার দিকে পড়ি কি মরি করে ছুটলাম। আলো পাছে আলেয়া হয়ে যায় এই ভয়। তা হলো না। একটা বাঁক ঘুরতেই আলোটা দেখতে পেলাম সামনে। বেশ লম্বা চওড়া একটা ঘর। ঘরের মধ্যে এক কোণের দিকে দড়িতে বোনা দুটো ছোট চৌকি। তার একটাতে বসে এক প্রৌঢ় সরু লম্বা একটা খাতার পাতা উল্টাচ্ছেন। তার দড়িতে বোনা চৌকির পাশেই বেশ উঁচু মাটির পিলসুজের ওপর একটা প্রায় গোলাকার প্রদীপের মোটা মোটা কটা সলতে রেড়ির তেলের জোরেই বোধহয় জ্বলছে। ঘরটার ভেতরে ঢুকে সেখানকার সরঞ্জাম আর অচেনা প্রৌঢ়টিকে দেখে একটু থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রৌঢ় কিন্তু বিন্দু মাত্র না চমকে চশমাটা নাকের ওপর থেকে নামাবার সঙ্গে হাতের লম্বা খাতাটা মুড়ে আমাকেই রীতিমতো অবাক করে দিয়ে বললেন, আসেন আসেন বাবুজি, আপনার জন্যই অপেক্ষা করে আছি। আমার নাম হলো মুন্সি মুলুক চাঁদ। আপনার নাম মুন্সি মুলুক চাঁদ? আর আপনি এই গোলকধাঁধা মঞ্জিলে আমার জন্যেই অপেক্ষা করছিলেন? কথাগুলো আমার গলা দিয়ে বার হবার আগেই বোধহয় আমার চোখ মুখের চেহারাতেই প্রকাশ পেল। মুন্সি মুলুক চাঁদ পাশের অন্য দড়ির চৌকিটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন, बैठिए बाबूजी, बेड ठंडा হয়ে বসুন। আজ আপনার বহুত পরেশানি হয়েছে ঝুটমুট। ঝুটমুট! এবার রাগের জ্বলায় আমার গলায় আবার কথা ফুটল। শুধু ঝুটমুট বললে কিছুই বলা হয় না মুন্সিজি। কাউকে নিয়ে এরকম বিশ্রী তামাশার শয়তানি ছাড়া আর কিছু নয়। আর সে শয়তানি যে করেছে তার ঠিকানা এখন এপারের না ওপারের। আমার এই কথা শুনেই মুন্সিজি বলেছিলেন, "হ্যাঁ, जिन लोगों के पीछन पीछन छूटे छूटे অর্ধেক চুল ছড়িয়ে ফেললেন, এ তো দিনেও তাদের চিনলেন না।" মুন্সিজি আর মেজকর্তার মধ্যে তারপর যা কথা হয়েছিল এই বিবরণের শুরুতেই তা কিছু দূর পর্যন্ত দিয়েছি। মেজকর্তার নিজের জবানি গোড়া থেকে ধরবার জন্য যেখানে তা কাটা হয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত মেজকর্তার নিজের কথাতেই আবার বোনা যেতে পারে। মেজকর্তা কথায় কথায় লালা রাজারামের নামটা করায়, লালা রাজারাম বলে হেসেছিলেন মুলুক চাঁদ। মেজকর্তা তার খেরোর খাতায় তারপর লিখেছেন, মুন্সিজির হাসির ধরনে একটু গরম হয়ে বললাম, হাসছেন কি? লালা রাজারাম কে তা আপনি জানেন? ও থোড়া সা জানে হাম। একটু যেন চাপা বিদ্রুপের সঙ্গে বললেন মুন্সিজি। তাতেই আমি আরো জ্বলে উঠে বললাম, জানেন? আপনি জানেন লালা রাজারামের কথার কি দাম? লোকে স্বয়ং যুধিষ্ঠিরের চেয়ে তাঁর কথায় বেশি বিশ্বাস করে, সেটা জানেন? বাবুজি, করে নয় করতো, বললেন মুন্সি মুলুক চাঁদ একটু মুচকি হেসে। লেকিন আগেই তো আপনাকে বলেছি যে এ পারের সঙ্গে ও পারের কোনো মিল নাই। এ পারে जो 16 आना सच्चा, ও পারে হামেশা।
वो 18 आना झूठा হয়ে যায় सिर्फ মজা করতে জন্য। হ্যাঁ, তা বলে লালা রাজারামও তাই হবে? অবিশ্বাসের সঙ্গে বললাম, এই দুদিন আগে দেশের জন্য যিনি জান দিয়েছেন তার এমন প্রবৃত্তি? আহ, বাবুজি, যদি বলি ওই জান দেওয়াটাও ঝুটা বাহাদুরি। আগের মতোই মুখ টিপে হেসে বললেন মুন্সি মুলুক চাঁদ, लालाजी असली में कुनवारा सिंह को छोड़कर কোম্পানিরই শরণ নিয়েছিলেন। তার জান নিয়েছে কোম্পানির ফৌজ নয়, তার আগের দলের লোক, বিশ্বাসঘাতকতার জন্য। কখনো নয়, হতেই পারে না। আমি প্রায় মার মুখো হয়ে বললাম, কি জানেন আপনি লালা রাজারামের বিষয়? কে আপনি, কে? হাহ, আমি লালা রাজারামেরই মুন্সি, তাই সব জানি। গম্ভীর হয়ে বললেন মুন্সিজি। মাথাটা প্রথমে গুলিয়ে গেলেও এতক্ষণে নিজেকে আমি অনেকখানি সামলে নিয়েছি। তবু মুন্সিজির মুখের দিকে না চেয়ে নিচের মেঝেতে প্রদীপের আলোর ছায়াগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আপনি লালা রাজারামের মুন্সি ছিলেন, তাই সব জানেন। কেমন মুন্সিজি? আপনি লালাজিকে নিজের দলের সঙ্গে বেইমানি করবার জন্য তাদের হাতে মরতে দেখেছেন। তারপর ওপারে গেলে সাচ্চারাও সব ঝুটা হয়ে যায় জেনে এখানে আমার মতো নিরীহ মানুষ যাতে লালাজির হাতে বেশি নাকাল না হয় তাই দেখবার জন্য এখানে পাহারাদার হয়ে বসে আছেন। এই তো আসল ব্যাপার, তাই না মুন্সিজি? মুন্সিজি এবার খুশি হয়ে কি বলতে যাচ্ছিলেন তাকে বাধা দিয়ে বললাম, আপনাকে আর কিছু বলতে হবে না মুন্সিজি। আপনি যা করছেন তা অতি মহৎ কাজ, কিন্তু এপারের কারো পক্ষে ওপারের কারো ওপর পাহারাদারি করায় বেশ একটু ঝামেলা নেই কি? হ্যাঁ, সো আছে। মুন্সিজি স্বীকার না করে পারলেন না। লেকিন মতলব, মুন্সিজিকে আবার থামিয়ে দিয়ে বললাম, দেখুন, আপনার নিঃস্বার্থ গরজটা বড় বেশি। লালা রাজারামের লুকোনো দৌলতখানা যাতে যার তার হাতে না পড়ে তার জন্য সব কিছু সহ্য করতে আপনি প্রস্তুত। হ্যাঁ, ঠিক 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 বলে আপনি, উৎফুল্ল হয়ে বললেন মুন্সিজি। হুম, কিন্তু মুন্সিজি, তার সঙ্গে আরো যা যা ধরেছি সেটাও তাহলে শুনুন। এবার সোজা মুন্সিজির মুখের ওপর চোখ রেখে বললাম, আপনি নিজে আর এপারের কেউ নন। আমি ঠিকই বুঝতে পারছি আপনি শুধু লালা রাজারামের মুন্সি ছিলেন না, কোম্পানির চরও ছিলেন সেই সঙ্গে। আপনার কাছে গোপন খবর পেয়ে কোম্পানি রাজারামজিকে কুনওয়ারা সিংয়ের দলের লোক বলে জেনে তার আস্তানায় চড়াও হয়ে তাকে হত্যা করে। কিন্তু তার আগে নিজের ধনদৌলত লুকোবার ব্যবস্থা করে আপনার বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে লালাজি ভোলেননি। ওপারে যাবার পর আপনার সবচেয়ে বড় দুঃখ এই যে ওপারে গেলেই সব জানতা হওয়া যায় না, তাই রাজারামজির লুকোনো দৌলতখানার হদিশ আপনি পাচ্ছেন না। আর তা পাবার জন্যই এখানে এসে এমন পাহারা দিয়ে বসে আছেন। কিন্তু আপনি ডালে ডালে বলেই রাজারামজিকে পাতায় পাতায় যেতে হয়েছে। এতক্ষণে বুঝেছি আপনাকে হদিশ না দেবার জন্য আমার মতো দোস্তের সঙ্গেও বাধ্য হয়ে তাকে এমন বিশ্রী চালাকি করতে হয়েছে। তবে যা তিনি করেছেন তা একেবারে ঝুটমুট নয়। ওই বেয়াড়া রসিকতার ভেতর দিয়েই
আমায় আসল ব্যাপারটা বুঝিয়ে তিনি আমাকে দিয়ে তার লুকোনো দৌলত উপযুক্ত হাতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে চেয়েছেন। আমি সেই চেষ্টাই করব এবার। দেশের জন্য যিনি প্রাণ দিয়েছেন তার দৌলত দেশের কাজেই যাবে। সুতরাং বুঝতেই পারছেন, ওপারের মিথ্যে ছায়াবাজি দিয়ে লালা রাজারামের লুকোনো দৌলতখানা আপনার বংশের কারো হাতে তুলে দেওয়ার আশা আপনার মিথ্যা এবার। মুন্সি মুলুকচাঁদের ফ্যাকাশে মুখটা তখন প্রায় ঝাপসা হয়ে এসেছে। সেদিকে চেয়ে বললাম, আপনি যে এপারের নন সেটা প্রথমে কি করে বুঝলাম তাই ভাবছেন নিশ্চয়। একটা কথা তাহলে আপনাকে বলে যাই, ওপারের হয়ে যদি এপারের সাজতে হয় তাহলে কায়ার চেয়ে ছায়াটার দিকেই বেশি নজর রাখতে হয় মুন্সিজি। আপনি এমনিতে আজকের আসরটা ভালোই সাজিয়েছিলেন, কিন্তু ধরিয়ে দিয়েছে আপনার ছায়াটা। প্রদীপের আলোয় আপনার ছায়াটা ঠিক মতো পড়তে না দেখেই আসল ফাঁকিটা ধরে ফেলে আর বাদ বাকি সব ব্যাপারে আমি বুঝে নিয়েছি। ঠিক যে বুঝেছি তা তো আপনার ফ্যাকাশে হয়ে মিলিয়ে যাওয়া থেকেই বুঝতে পারছি। আচ্ছা, আমার নমস্কারটা তাহলে নিয়ে যান। মেজকর্তার লেখা এখানেই শেষ। যা তিনি লিখে গেছেন তা সত্য মিথ্যে যাই হোক, তার নিজের হদিশ এবারে একটু দিয়ে ফেলেননি কি? কুনওয়ারা সিং এর তিনি নাম করেছেন। কুনওয়ারা সিং তো সিপাহী বিদ্রোহের সময় বিহারের আরা জেলার কাছে তার জগদীশপুরের রাজ্য থেকে কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। মেজকর্তা কি তাহলে সেই সিপাহী বিদ্রোহের সময়কার মানুষ? তার খেরো খাতা আর একটু ভালো করে ঘেঁটে দেখতে হবে। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, আপনার মতামত, আপনার বক্তব্য নিচে কমেন্ট বক্সে আমাদের জানালে সেটা আমাদের গাইডেন্সের কাজ করে। ধন্যবাদ।